আজকে আমরা শব্দের ধর্ম নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা শব্দ সম্পর্কিত 4টে রাশির কথা বলেছিলাম। এক হচ্ছে শব্দের বেগ বা তরঙ্গ বেগ, ভি, কম্পাঙ্ক, এন, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এবং পর্যায়কাল টি। এদের মধ্যে যে সম্পর্ক আছে আমরা সেটা প্রমাণ করব। প্রথম, পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, পর্যায়কাল কাকে বলা হয় না, একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তো যদি পর্যায়কাল টি হয় তাহলে কি বলতে পারি, টি সেকেন্ড সময়ে কোন কম্পনশীল কণা একবার কম্পন সম্পন্ন করে বা একবার কম্পন হয়। টি সেকেন্ড সময়ে একবার কম্পন হয়, কোন কম্পনশীল কণার একবার কম্পন হয়। 1 সেকেন্ড সময়ে তাহলে কতবার কম্পন হবে না 1/t বার কম্পন হবে। কম্পাঙ্ক কাকে বলে না, 1 সেকেন্ডে যতবার কম্পন হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক। তার মানে 1/t এটাই কম্পাঙ্ক। অতএব কম্পাঙ্ক n সমান 1/t। তাহলে একটা সম্পর্ক পেলাম কি না, n সমান 1/t। সময়ের একক সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক কি হবে 1/সেকেন্ড বা হার্জ বলা হয়, 1/সেকেন্ড বা হার্জ। দ্বিতীয় যে প্রমাণটা করব আমরা, বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ভি, এন ও ল্যামডার মধ্যে সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর অর্থ কি না, একবার পূর্ণ কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে। কি বলতে পারি না, একবার কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়। তাহলে n বার কম্পনে তরঙ্গ কত যাবে, n ল্যামডা দূরত্ব যাবে। কম্পাঙ্ক n কথার অর্থ কি, 1 সেকেন্ডে কম্পনশীল কোন কণা n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। আবার দেখো, n বার কম্পনে তরঙ্গ যায় কত, n ল্যামডা দূরত্ব। তাহলে ঘুরিয়ে বলতে পারি, অতএব 1 সেকেন্ড সময়ে তরঙ্গ n ল্যামডা দূরত্ব যায়। তরঙ্গ বেগ কি না, 1 সেকেন্ড সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। অর্থাৎ এই n ল্যামডাটা হচ্ছে তরঙ্গ বেগ। v সমান n ল্যামডা, অর্থাৎ বেগ সমান কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্য। v সমান কি করলাম, n ল্যামডা। কিন্তু আমাদের আগের দিনে ছিল, এই প্রমাণটা হয়নি, আমি বলে দিলাম। আজকে আমরা যেটা পড়বো শব্দের ধর্ম। শব্দের প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে প্রতিফলন। আলোর যেমন প্রতিফলন হয় শব্দেরও প্রতিফলন হয়। তবে তফাৎ কি, আলোর ক্ষেত্রে ছোট্ট প্রতিফলক আয়নায় আলো প্রতিফলিত হয়, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই এক্ষেত্রে বড় প্রতিফলকের প্রয়োজন হয়। বড় দেওয়াল বা বড় কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বললে সেই শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। তাহলে ছোট ঘরে কিন্তু কথা বললে শব্দের প্রতিফলন হয় না। এই যে কথা বলছি দেওয়ালে ধাক্কা কি আমার কানে আসছে না, কিন্তু এক্ষেত্রে প্রতিফলন হয় না, হলেও আমরা শুনতে পাই না। বড় দেওয়াল হলে তবেই প্রতিফলন হয়। ঠিক আছে, কেন, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
এই শব্দের প্রতিফলন, আলোর যেমন প্রতিফলনের সূত্র আছে, শব্দও কিন্তু প্রতিফলনের সূত্র মানে। সূত্র হলো কি না, আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ, আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে দ্বিমের তলের উপর অঙ্কিত, প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, আর আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। তাহলে এটাও কিন্তু প্রতিফলনের যে সূত্রগুলো সেগুলো মেনে চলে। শব্দের প্রতিফলন কোথায় কাজে লাগানো হয়? ডাক্তারের ঘরে যে স্টেথোস্কোপ যন্ত্র থাকে সেখানে শব্দের প্রতিফলন কাজে লাগানো হয়। ওই স্টেথোস্কোপের টিউবের মধ্য দিয়ে শব্দ প্রতিফলিত হয়ে মানুষের কানে এসে পৌঁছে, ডাক্তারের কানে গিয়ে পৌঁছায়। হৃৎপিণ্ডের শব্দ ওই নলটার মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে কানে গিয়ে পৌঁছায়। আগেকার দিনে বড় বাসে পিছনে যে হেল্পার তার সঙ্গে ড্রাইভারের কথা বলার জন্য টিউব ব্যবহার করা হতো, যেমন স্পিকিং টিউব, এরকম স্পিকিং টিউব। এর এই প্রান্তে কথা বলবে, এখান থেকে উৎপন্ন শব্দ বিভিন্ন দেওয়ালে প্রতিফলিত হয়ে ড্রাইভারের কাছে পৌঁছাতো। পিছনে হেল্পার কথা বললে ড্রাইভারের কাছে পৌঁছাতো। মাঝখানে যাত্রী তাই শব্দ যেতে পারতো না, শুনতে পেত না, তাদের বলা বলে এখানে কথা বললে সরাসরি গিয়ে ড্রাইভারের কাছে পৌঁছাতো। তো স্পিকিং টিউব, এখানেও শব্দের প্রতিফলন কাজে লাগানো হয়। তাহলে একটা ধর্ম পড়লাম প্রতিফলন, এরপর আমরা আসছি প্রতিধ্বনি। এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিধ্বনি কাকে বলা হয়? উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছায় তখন ওই দ্বিতীয় শব্দকে প্রথম শব্দের প্রতিধ্বনি বলা হয়। এই প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হতে হবে? একটা ন্যূনতম দূরত্ব প্রয়োজন, যার থেকে কম দূরত্বে প্রতিফলক থাকলে শব্দের প্রতিধ্বনি শোনা যায় না। এই যে বলছিলাম এখান থেকে শব্দ দেওয়া লাগে প্রতিফলিত হয়ে আমার কানে এসে পৌঁছচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, হয়তো বোঝাচ্ছে প্রতিফলিত হচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। কেন? এখানে উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্বটা কম। তাহলে ন্যূনতম কত দূরত্ব হতে হয় সেটা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য যেটা জানতে হবে না, আমাদের কান হচ্ছে একটা যন্ত্র। আমাদের কানে কোনো শব্দ তৈরি হওয়ার 1-10 সেকেন্ডের মধ্যে অন্য কোনো শব্দ এলে আমরা সেটাকে আলাদা করতে পারি না। এই 1-10 সেকেন্ড সময়কে বলা হয়, এটাকে বলা হয় শব্দ নির্বন্ধ। কি বলা হয়? শব্দ নির্বন্ধ। অর্থাৎ 1-10 সেকেন্ডের মধ্যে দুটো শব্দ আমাদের কানে এসে পৌঁছালে আমাদের কান সেই দুটোকে আলাদা করতে পারে না। এইটাকে কাজে লাগিয়ে আমরা প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে সেটা নির্ণয় করব। এটা নির্ণয় করতে গেলে ধরতে হবে শব্দের বেগ। বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। কত? 332 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে শব্দ যায় 332 মিটার। কোন কোন বইয়ে 340 ধরা আছে। তারপর এখানে কোন উৎস আছে, এখানে একটা প্রতিফলক। এখানে শব্দ তৈরি হওয়ার পর প্রতিফলকে গিয়ে ধাক্কা লাগলো, দিয়ে আবার আমাদের কানে এসে ফিরে সেখানে পৌঁছালো। এই সময়টা যদি 1/10 বা তার থেকে বেশি হয় তবেই কিন্তু আমরা এই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো বা দুটো শব্দ আলাদা করতে পারবো। ন্যূনতম দূরত্ব হতে হবে, সময় হতে হবে 1/10 সেকেন্ড, সবচেয়ে কম। শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, তার মানে 1/10 সেকেন্ড সময়ে শব্দ যাবে কত? 332 গুণিত 1/10, that is equal to 33.2 মিটার। 1/10 সেকেন্ডে শব্দ যায় 33.2 মিটার। তার মানে এই উৎস থেকে প্রতিফলকের দূরত্ব যাওয়া এবং আসা এটা কত হতে হবে? 33.2 মিটার। কেন? শব্দ যাবে, ধাক্কা লেগে ফিরে আসবে, সেটা 1/10 সেকেন্ড সময়, এবং দূরত্ব কত হবে? 33.2 মিটার। যাওয়া আসা মিলে 33.2 মিটার। তাহলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব S সমান বা D সমান কত হতে হবে?
33.2/2 দ্যাট ইজ ইকুয়াল টু 16.6 মিটার। এটা যেটা বললাম সেটা হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ, যেগুলো বাজির আওয়াজ বা হঠাৎ করে কোনো চিৎকার, এটা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হতে হবে কত? 16.6 মিটার। কখন? না যখন শব্দের বেগ 332 ধরা হয়েছে। 340 ধরতে তখন 17 মিটার বেরোতো। ঠিক আছে, এটা বিভিন্ন বই এরকম আছে। একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক শব্দ, এগুলোর ক্ষেত্রে উৎস প্রতিফলকের দূরত্ব কত হবে সেটা আমরা নির্ণয় করব। একমাত্রিক শব্দ যেমন ধর এ, এটা একমাত্রিক শব্দ। বিউটি, এটা দ্বিমাত্রিক শব্দ। বিউটি দ্বিমাত্রিক শব্দ। বিউটিফুল, বিউটিফুল এটা ত্রিমাত্রিক শব্দ। এরকম একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে উৎস প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে সেটা আমরা এরপর নির্ণয় করব। মানুষ সেকেন্ডে 5টার বেশি পদ্যাংশ উচ্চারণ করতে পারে না। কি বললাম? মানুষ সেকেন্ডে 5টার বেশি পদ্যাংশ উচ্চারণ করতে পারে না। তাহলে একমাত্রিক শব্দের জন্য সময়, একমাত্রিক শব্দের জন্য সময় কত লাগবে? একটি পদ্যাংশ উচ্চারণ করতে কত? 1/5 সেকেন্ড। সেকেন্ডে 5টা, একটি শব্দ বা একমাত্রিক শব্দের জন্য কত সময় লাগবে? 1/5 সেকেন্ড সময় লাগে। একমাত্রিক শব্দ উচ্চারণের সময় লাগে 1/5 সেকেন্ড। 1/5 সেকেন্ড সময়ে শব্দ যায় 332 গুণিত 1/5 সমান 66.4 মিটার। অতএব এই 66.4 মিটার মানে কি উৎস থেকে শব্দ প্রতিফলকে ধাক্কা লাগলো আবার ফিরে এলো, টোটালটা 66.4 মিটার। অতএব একমাত্রিক শব্দের ক্ষেত্রে উৎস ও প্রতিফলকের দূরত্ব কত হতে হবে? না 66.4 তার অর্ধেক 66.4/2 দ্যাট ইজ ইকুয়াল টু 33.2 মিটার। তাহলে একমাত্রিক শব্দের জন্য উৎস প্রতিফলকের দূরত্ব হবে 33.2 মিটার। দ্বিমাত্রিকের ক্ষেত্রে কত হবে? দ্বিমাত্রিক শব্দের উচ্চারণের জন্য সময় লাগবে 2/5 সেকেন্ড। তাহলে এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 66.4 হবে। ত্রিমাত্রিক, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে 9.6 মিটার। তাহলে কি কি পেলাম আমরা? ক্ষণস্থায়ী শব্দের বেগ বিরোধী কত? 332 মিটার পার সেকেন্ড দিয়ে আমরা পেলাম ক্ষণস্থায়ী 16.6 মিটার। ক্ষণস্থায়ী শব্দের জন্য 16.6 মিটার। একমাত্রিক 33.2, দ্বিমাত্রিক 66.4, ত্রিমাত্রিক 99.6 মিটার। ঠিক আছে? যেমন কেমিস্ট্রি, কেমিস্ট্রি ত্রিমাত্রিক শব্দ, দূরত্ব কত হবে? 99.6 মিটার। বুঝে গেল? এরপর শব্দের আরেকটা ধরন পড়ব অনুরণন। অনুরণন কি? কোন হল ঘরে কথা বললে সেই শব্দ হল ঘরে বিভিন্ন দেওয়াল দ্বারা বারবার প্রতিফলিত হয়ে শ্রোতার কানে এসে পৌঁছায়, অর্থাৎ একই শব্দের রেশ অনেকক্ষণ থেকে যায়, একে বলা হয় অনুরণন। যেমন ধরো মেঘ গর্জন করলে তার গুরুগুরু আওয়াজটা অনেকক্ষণ আমাদের কানে থাকে। কেন? মেঘ বিভিন্ন স্তর দ্বারা মেঘ গর্জনের শব্দটা বিভিন্ন স্তর দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। তাহলে একই শব্দ বারবার শুনতে পাই, এটাকে বলা হয় অনুরণন। এই অনুরণন দূর করার জন্য হল ঘরে তাহলে কথা বলার সময় যদি অনুরণন হয় তাহলে মূল শব্দ শোনা যাবে না। এই অনুরণন দূর করার জন্য কি হয়? দেওয়ালের মেঝেতে কার্পেট বা দেওয়ালে চেয়ার টেবিল, এগুলো মেঝেতে কার্পেট বা মেঝেতে চেয়ার টেবিল রাখা হয়।
দেওয়ালে রাবারের প্যাড দেওয়া হয়, ঠিক আছে, এবং দেওয়ালে বিভিন্ন রকম সাজানো জিনিস রাখা হয় যেগুলো শব্দকে শোষণ করে নেয়। শব্দ শোষিত হয়ে গেলে প্রতিফলিত হবে না এবং অনুরণন হবে না। এরপর চলে আসছি আমরা কোন ধরনের শব্দ আমরা শুনতে পাই এবং কোন শব্দ শুনতে পাই না। শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ এই শব্দ হলে তখন আমরা শুনতে পাই। শব্দের কম্পাঙ্ক যদি বা সনকের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয় তখন সেই শব্দ আমরা শুনতে পাই। একে বলা হয় শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দ। যদি শব্দের কম্পাঙ্ক এ 20 হার্জের থেকে কম হয়, মানে 0 থেকে 20 হার্জ হয়, 20 হার্জের কম, তখন তাকে বলা হয় শব্দেতর শব্দ। শব্দেতর শব্দ। যদি কম্পাঙ্ক এ 20 হার্জের থেকে 20 হার্জ বা 20 হার্জ থেকে বেশি হয়, এটা দেখে বললাম 20 হার্জ বা 20 হার্জ থেকে বেশি হয়, সরি 20,000 হার্জ, 20,000 হার্জের থেকে বেশি হয়, তখন তাকে বলা হয় শব্দোত্তর শব্দ। শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসোনিক ওয়েভ। কি বলে এটাকে? আল্ট্রাসোনিক ওয়েভ। তাহলে কখন শুনতে পাই? শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 এর মধ্যে হলে সেটা শুনতে পাই, 20 হার্জের কম হলে পাই না, 20,000 হার্জের বেশি হলো পাই না। শ্রুতিগোচর, শব্দেতর, শব্দোত্তর শব্দ। যেমন মশার গুনগুন শব্দ শোনা যায় কিন্তু পাখির ডানার কম্পন শোনা যায় না। কেন? পাখির ডানার কম্পাঙ্ক 20 হার্জের কম, তাই শোনা যায় না। মশার গুনগুন শব্দ শোনা যায় কিন্তু মশার ডানার কম্পাঙ্ক 20 হার্জের বেশি, তাই শুনতে পাই। এই আল্ট্রাসোনিক ওয়েভ, এই শব্দোত্তর শব্দ, এর ব্যবহার কি? না, শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসোনিক ওয়েভ এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? শরীরের ভেতরে কোন জায়গার ছবি নির্ণয় করতে বা আল্ট্রাসোনোগ্রাফি করতে আল্ট্রাসোনিক ওয়েভ ব্যবহার করা হয়। এছাড়া সোনার নামক যন্ত্রে, সোনারের কোন হচ্ছে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং, সোনার নামক যন্ত্রে আল্ট্রাসোনিক ওয়েভ ব্যবহার করা হয়। এই সোনার নামক যন্ত্রের সাহায্যে আমরা সমুদ্রের মাঝখানে ডুবোজাহাজের অবস্থান বা ডুবন্ত হিমশৈলের অবস্থান নির্ণয় করতে পারি। এছাড়া সমুদ্রের মধ্যে মাছের ঝাঁক নির্ণয় করার জন্য আল্ট্রাসোনিক ওয়েভ ব্যবহার করা হয়। বাদুড় চোখে দেখতে পায় না, এরা মুখে সাহায্যে আল্ট্রাসোনিক ওয়েভ তৈরি করে। সেই ওয়েভটা দূরের কোনো প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে বাদুড়ের কাছে ফিরে আসে। এভাবে বাদুড় দিক নির্ণয় করে বা প্রতিবন্ধক থাকলেও সামনের দিকে এগিয়ে যায় না। তাহলে বাদুড় দেখতে পায় না কিন্তু আল্ট্রাসোনিক ওয়েভ তৈরি করে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক আছে। প্রতিবন্ধক থাকলে সেটা বাধা পেয়ে ফিরে আসে, তখন সে কিন্তু সেদিকে এগোয় না। এগুলো হচ্ছে আল্ট্রাসোনিক ওয়েভের ব্যবহার। এছাড়া শব্দের আরো কি ব্যবহার আছে? না, শব্দ তরঙ্গ বা আল্ট্রাসোনিক ওয়েভকে কাজে লাগিয়ে আমরা সমুদ্রের গভীরতা এবং উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করে থাকি। কিভাবে নির্ণয় করবো সমুদ্রের গভীরতা? ধরো এটা সমুদ্রের তলদেশ, এরকম একটা জাহাজের মোটামুটি বুঝতে পারলেই হবে। এটা হচ্ছে সমুদ্রের গভীরতা এইচ। কিভাবে নির্ণয় করা হবে? এই জাহাজের দুটো বাঁধে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু,
এ বিন্দুতে একটা শব্দের উৎস আছে, এখান থেকে শব্দ তৈরি করা হয়, তাহলে এই শব্দ সরাসরি এ থেকে বি তে গিয়ে পৌঁছাবে। আরেকবার এখান থেকে শব্দ এসে নিচে পড়লো, এখানে প্রতিফলিত হয়ে বি তে গিয়ে পৌঁছাবে। এখানে হলো এখান থেকে প্রতিফলিত হয়ে বি তে গিয়ে পৌঁছাবে ও বিন্দু, তাহলে এ ও বি পথে পৌঁছাবে। ধরলাম শব্দের বেগ, জলের শব্দের বেগ কত ধরলাম ভি। বি দেখি মনে হচ্ছে যে এ থেকে যেটা বি তে আসবে সেটা আগে পৌঁছাবে, ধরলাম এক্ষেত্রে সময় হচ্ছে t1 সেকেন্ড, আর এক্ষেত্রে সময় এ ও বি পথে সময় লাগলো t2 সেকেন্ড। আমরা জানি কি দূরত্ব সমান বেগ গুণিত সময়, তাহলে এক্ষেত্রে এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু, এক্ষেত্রে দূরত্ব এবি, এবি সমান কত, বেগ হচ্ছে ভি, শব্দের বেগ ভি আর সময় হচ্ছে t1, তাহলে এবি সমান ভি t1। অর্থাৎ এসি, সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এসি সমান কত হবে ভি t1/2। অনুরূপভাবে এ ও বি কত হবে, এ ও বি সমান বেগ হচ্ছে ভি আর সময় লেগেছে t2 সেকেন্ড, ভি ইনটু t2। তাহলে এও সমান কত হবে ভি t2/2, এও সমান ভি t2/2। লক্ষ্য করো এ ও সি একটা সমকোণী ত্রিভুজ, যার সিও হচ্ছে সমুদ্রের গভীরতা এইচ। এই সমকোণী ত্রিভুজটা কি বলতে পারবো আমরা, অতিভুজের স্কয়ার, এও স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, বা এও মানে কত দেবো, এখানে আছে ভি t2/2 তার স্কয়ার সমান এসি মানে কত ভি t1/2 তার স্কয়ার প্লাস এইচ স্কয়ার, বা এইচ স্কয়ার সমান কত হবে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে v/2 তার স্কয়ার t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার, এটা h স্কয়ার মান। অতএব h সমান কত হবে, h সমান রুট বর্গমূল করতে হবে পক্ষে, তাহলে করতে হবে v/2 রুট ওভার অফ t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। তাহলে লিখতে পারি, তাহলে গভীরতা নির্ণয় করার জন্য জলে শব্দের বেগ জানতে হবে, আর একবার শব্দ শোনার সময় আর দ্বিতীয়বার শব্দ শোনার সময়, দুটো সময় জানলে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারব। ঠিক আছে, উড়োজাহাজের উচ্চতা কিভাবে নির্ণয় করা হয়, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতা নির্ণয়। এটা একটা সম্পর্ক পেলাম। এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ধরো এই বিন্দুতে উড়োজাহাজ যখন ছিল তখন সেটা শব্দ তৈরি করলো, উড়োজাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর শব্দ এই দিয়ে এসছে, শব্দ ও বিন্দু হয়ে প্রতিফলিত হয়ে এই পথে ফিরে যাবে। যখন উড়োজাহাজ ঠিক বি বিন্দুতে পৌঁছালো তখন এই শব্দের প্রতিধ্বনি সে শুনতে পেল। তাহলে এ থেকে উড়োজাহাজ বি তে পৌঁছালো, সেই সময় শব্দ এ থেকে ও, ও থেকে বি তে পৌঁছালো। ধরলাম সময় টি, সময় কত এখানে টি সেকেন্ড, টি সেকেন্ড পরে, তাহলে টি সেকেন্ডে উড়োজাহাজ এ থেকে বি তে পৌঁছালো, সেই সময় শব্দ এ থেকে ও, ও থেকে বি তে পৌঁছালো। ও থেকে এ বির উপর আমরা ওসি লম্ব টানলাম।
এইবার উড়োজাহাজের বেগ বা প্লেনের বেগ কত ধরলাম, ধরি প্লেনের বেগ, এখানে বেগ হচ্ছে v1 আর শব্দের বেগ v2, প্লেনের বেগ ধরলাম v1, এবি বরাবর প্লেন যাচ্ছে, এ ও বি কত শব্দের বেগ v2। তাহলে চিত্র অনুসারে এবি দূরত্বের মান কত হবে, দূরত্ব সমান বেগ গুণিত সময়, বেগের মান v1 সময় t, এবি সমান v1 t, অতএব এসি সমান v1 t/2। অনুরূপভাবে এ ও বি সমান কত হবে, বেগ v2 t, অতএব এও সমান v2 t/2। এ ও সি সমদ্বিভুজ, এটা হচ্ছে উচ্চতা h, তাহলে সমদ্বিভুজ থেকে পাই AO স্কয়ার সমান AC স্কয়ার প্লাস OC স্কয়ার, বা AO সমান v2 t/2a স্কয়ার সমান v1 t/2a স্কয়ার প্লাস h স্কয়ার, বা h স্কয়ার সমান এবার h সমান দেখো t/2 v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, বলতে পারি। তাহলে সময় t এবং প্লেনের বেগ এবং শব্দের বেগ এবং প্লেনের বেগ উড়োজাহাজের বেগ জানতে পারলে আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো। তাহলে দ্বিতীয় সম্পর্কটা যেটা পেলাম সেটা হচ্ছে এটা, উড়োজাহাজের উচ্চতা নির্ণয়। এরপর আমরা হচ্ছে শব্দের তিনটে বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য কি? সুরযুক্ত শব্দ কি না, একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দ, সুর কাকে বলে বলতে, একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় সুর, অনেকগুলো কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় স্বর। সুরযুক্ত যে শব্দ আমাদের শ্রুতি মধুর লাগে সেটা সুরযুক্ত শব্দ। সনকের নিয়মিত কম্পনের ফলে উৎপন্ন যে শব্দ আমাদের শ্রুতি মধুর লাগে তাকে বলা হয় সুরযুক্ত শব্দ। সনকের অনিয়মিত কম্পনের ফলে উৎপন্ন যে শব্দ শ্রুতি মধুর নয় বা শ্রুতি কটু তাকে বলা হয় সুর বর্জিত শব্দ। ধরো একটা স্বরের মধ্যে স্বর, এই স্বরের মধ্যে বিভিন্ন সুরগুলোর কম্পাঙ্ক যথাক্রমে 20 হার্জ, 35 হার্জ, 40 হার্জ, 55 হার্জ। তাহলে 20 হার্জ, 35, 40 হার্জ এগুলো হচ্ছে সব সুর, একত্রে হচ্ছে কি স্বর। যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলা হয় মূল সুর। কি বলে এটাকে? মূল সুর। এই বাকিগুলোকে সবগুলোকে বলা হয় উপসুর। মূল সুর, বাকিগুলো হচ্ছে উপসুর। যে সুরের কম্পাঙ্ক মূল সুরের গুণিতক, সরল গুণিতক তাকে বলা হয় সমমেল। তাহলে 20 গুণিতক 40, 40 সমমেল বলা হবে। 20 নিজের গুণিতক কিন্তু, তাহলে এই জন্য এটা বলা হবে প্রথম সমমেল। প্রথম সমমেল, এটাকে বলা হবে দ্বিতীয় সমমেল। 7 থাকলে বলতাম তৃতীয় সমমেল। যে সুরের কম্পাঙ্ক অপর একটি সুরের ঠিক দ্বিগুণ তাকে বলা হয় অষ্টক। 20 অষ্টক কত এখানে? 40। 20 অষ্টক 40, ঠিক আছে? তাহলে সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল, অষ্টক এগুলো জানলাম। সুরযুক্ত শব্দ কি পড়েছি? সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য আছে। কি কি? এক হচ্ছে প্রাবল্য বা তীব্রতা বলা হয়, 2 নম্বর তীক্ষ্ণতা, 3 নম্বর হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতি। প্রাবল্য কাকে বলে?
শব্দ কত জোরে শ্রোতার কানে এসে পৌঁছাচ্ছে তাকে বলা হয় শব্দের প্রাবল্য। যে শব্দ যত জোরে পৌঁছায় তার প্রাবল্য তত বেশি। শব্দের প্রাবল্যকে আমরা তীব্র দ্বারা প্রকাশ করি। কোন উৎস থেকে একক ক্ষেত্রফলে একক সময়ে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় ওই বিন্দুর তীব্রতা। কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে একক সময়ে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হয় তীব্রতা। এই প্রাবল্য বা তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে সনকের আকার। সনকের আকার বেশি হলে প্রাবল্য বেশি হয়। উৎস শ্রোতার মধ্যে দূরত্ব বেশি হলে প্রাবল্য কম হয়, দূরত্ব কম হলে প্রাবল্য বেশি হয়। উৎসের সামনে যদি কোনো অন্যদি বস্তু থাকে তাহলে প্রাবল্য বেশি হয়। উৎস শব্দের গতিপথের অভিমুখে যদি বায়ু প্রবাহ হয় তাহলে প্রাবল্য বেশি হয়। উৎস এবং শ্রোতার মধ্যে যদি আপেক্ষিক হয়ে থাকে তাহলে প্রাবল্যের পরিবর্তন ঘটে। শ্রোতা যদি উৎসের দিকে এগিয়ে আসে তখন প্রাবল্য বেশি, শ্রোতা যদি উৎস থেকে দূরে সরে যায় তখন প্রাবল্য কম। তাহলে এইগুলোর উপর প্রাবল্য নির্ভর করে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য পড়লাম তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা তীক্ষ্ণতা কাকে বলা হয়? একই প্রাবল্যযুক্ত একই উৎস থেকে উৎপন্ন চড়া ও খাদের সুরের মধ্যে পার্থক্য যে ধর্মের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় তীক্ষ্ণতা। যেমন পুরুষদের গলার তুলনায় মহিলাদের গলার তীক্ষ্ণতা বেশি। কারণ কি? পুরুষদের গলার কম্পন বা কম্পাঙ্ক, স্বরতন্ত্রের কম্পাঙ্কটা কম, মহিলাদের বা শিশুদের ক্ষেত্রে কম্পাঙ্কটা বেশি, তাই তীক্ষ্ণতা বেশি। তৃতীয় বৈশিষ্ট্য কি বলেছি? গুণ বা জাতি। গুণ বা জাতি কাকে বলা হয়? শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য ও একই তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি তাকে বলা হয় গুণ বা জাতি। তাহলে প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি পড়লাম। এগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও তোমরা পড়বে। এরপর চলে আসছে আমরা শব্দ দূষণ। শব্দের তীব্রতার একটা নির্দিষ্ট নিরাপদ মাত্রা আছে, যার থেকে বেশি জোরে শব্দ হলে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এই শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে কি? বেল বা ডেসিবেল। শব্দের তীব্রতা নিরাপদ মাত্রা, কত তীব্রতার শব্দ আমরা মোটামুটি শুনতে পারি বা সেটা শরীরের পক্ষে প্রতিসাধন করে না, সেটা হচ্ছে 65 ডেসিবেল। শব্দের তীব্রতা নিরাপদ মাত্রা। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হুর ক্ষেত্রে কিন্তু এর মান একটু কম। হু নির্দেশিত শব্দের তীব্রতা নিরাপদ মাত্রা 45 ডেসিবেল। এই শব্দ দূষণ কেন হয়? কলকারখানার আওয়াজ থেকে শব্দ দূষিত হয়, বাজির আওয়াজ থেকে শব্দ দূষিত হয়, মাইক বা বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে শব্দ দূষিত হয়। ঠিক আছে? বজ্রপাতের ফলেও শব্দ দূষিত হয়। এগুলো হচ্ছে শব্দ দূষণের কারণ। ফলাফল কি? শব্দ দূষণের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক রোগগ্রস্ত মানুষ হয়ে পড়ে। যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের শব্দের তীব্রতা বেশি হলে হার্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানুষ বিকলাঙ্গ হয়। এগুলো হচ্ছে শব্দের দূষণের ক্ষতিকারক প্রভাব। প্রতিকারের উপায় কি? না, কলকারখানা জনবসতি কোনো এলাকা থেকে দূরে হবে। এখন বর্তমান দিনে আমরা সাউন্ডলেস জেনারেটর বা বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করি, সেগুলো ব্যবহার বাড়াতে হবে। শব্দের দূষণের মাত্রা কমাতে হবে। 45 বা 65 ডেসিবেল থেকে কম শব্দ যদি তৈরি হয় তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে শব্দ দূষণের কারণ, কুপ্রভাব এবং প্রতিকারের উপায়। ঠিক আছে? এটা হলো মোটামুটি শব্দ শেষ।